নির্বাচনী নির্ঘণ্ট আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে সরকারিভাবে। যদিও কেন্দ্রের শাসক দলের নেতা নেত্রী এবং বিভিন্ন আভাসে ইঙ্গিতে যা বোঝা যাচ্ছে, একেবারে আগামী সপ্তাহের মধ্যেই যে কোনো দিন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে এবং খুব সম্ভবত মার্চের শেষাশেষি বা এপ্রিলের, মার্চের শেষ না হলেও, কারণ এক মাসের একটা ব্যবধান রাখতে হবে, এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া হয়তো 15ই এপ্রিলের পর থেকে, অর্থাৎ বাংলা নববর্ষের পর থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেটা সম্ভবত 1 থেকে 2 দফায় সম্পন্ন করা হবে, যাতে 5ই মে যেটা নির্ধারিত দিন আছে নতুন সরকার গঠনে, তার মধ্যেই ভোট হবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা ছিল, সেটা বলা যেতে পারে সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে যেন নির্বাচনের দামামাটা উনি বাজিয়ে দিয়ে গেলেন, প্রায় নির্ঘণ্ট প্রকাশও করে দিয়ে গেলেন, সেটা বলা যেতে পারে। এই সভাটাকে ঘিরে কিন্তু কেন্দ্রের শাসক দল বা যাকে গৈরিক বাহিনী, স্যাফরন ব্রিগেড বলা হয়, তাদের মধ্যে উৎসাহের খামতি ছিল না। অনেক কিছু হাইপ ক্রিয়েটেড হয়েছিল। আজকেই হয়তো নতুন কিছু নাম ঘোষণা করা হবে, চমক থাকবে, নতুন যোগদান হবে। সেই রকম বড় খুব একটা কিছু ঘটেনি, যদিও জনসভায় যা ভিড় হয়েছিল সেটা বিজেপির নেতাদের জন্য বা বিজেপি কর্মী সমর্থকদের জন্য উৎসাহের কারণ থাকবে, এটা বলা যেতেই পারে। যদিও রাজনৈতিক বিরোধী পক্ষরা নানান রকমের এর মধ্যেও ফাঁকফোকর খুঁজবেন, এবং যারা আমরা যখন পেশায় এসেছি, এসে ব্রিগেড প্যারেড সভা কভার করতাম, তখন প্রায় প্রত্যেক বছর নিয়ম করে যে তুলনাগুলো টানা হতো, সেটা হচ্ছে আজকের ব্রিগেডে কি সেই ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভ এবং বুলগারিনের সময় ব্রিগেডে যে জনসমাবেশ হয়েছিল তার ধারে কাছে গেছে, কিংবা পরবর্তী সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমান ব্রিগেডে যে সভা করেছিলেন তখন যে জনসমাবেশ হয়েছিল তার ধারে কাছে গেছে, পরবর্তীকালে মিসেস ইন্দিরা গান্ধীর সভা, বা আমরা দেখেছি জ্যোতিবাবু, অটল বিহারী বাজপেয়ী এবং অন্যান্য নেতারা একসঙ্গে হাত ধরাধরি করে যে ব্রিগেড প্যারেড করেছিলেন তাতেও জনসমাবেশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনসমাবেশে বিরাট আমরা জনসংখ্যা দেখেছি। এই তুলনাগুলো টানা হতো, এখন আর ওই তুলনা টানার খুব একটা অভ্যাস দেখি না এখনকার মধ্যে। মোটামুটি একটা ব্রিগেড ভরলেই মনে করা হয় যে বিরাট ভিড় হয়েছে, এবং এখন যেটা দেখা যায় যে ব্রিগেডটাকে সেটা কিছুটা সিকিউরিটি কারণে এবং কিছুটা অন্যান্য কারণে এমনভাবে তার পজিশনিং করা হয়, অ্যাডজাস্টমেন্ট করা হয় যে পুরো ব্রিগেড ভরার দরকার পড়ে না। যে অংশটা জুড়ে লোকজন দেখা যায় সেইখানেই একটা কনসেন্ট্রেশন অফ ক্রাউড হয়, যেটাকে ওপর থেকে বা ড্রোনের সাহায্যে ওইটুকু জায়গাকে দেখলে, বা দূরদর্শনের পর্দায় এবং টিভি অন্যান্য বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমে চ্যানেল, ডিজিটাল মাধ্যমে দেখলে মনে করা হয় যে বড় জনসংখ্যা হয়েছে। হোয়াট এভার মে বি দ্য নাম্বার, ওইটা বাদ দিলেও যেটা বলা যেতে পারে, খালি চোখে যা দেখা গেছে তাতে কিন্তু বিশেষ করে জেলা স্তরে, মফস্বল স্তরে, গ্রামের স্তরে যেখানে পরিবর্তন যাত্রা হচ্ছে, যোগদান সভা হচ্ছে, সেখানে যেরকম জনসমাবেশ হচ্ছে তার তুলনায় দেখতে গেলে, সেই নিরিখের দেখতে গেলে এই জনসংখ্যা বা জনসমাবেশ বলবো আজকে যেটা হয়েছিল, সেটা বিজেপি নেতাদের এবং কর্মীদের মনোবল বাড়াতে বাধ্য। কিন্তু আদারওয়াইজ দেখলে যে আশা ছিল, সেই আশাগুলো অনেকগুলো জায়গাতেই একটু কিছু না কিছু হলেও ড্যাম্পেন্ড হয়েছে, একটু স্কুইপ বলবো। তার কারণ সেই রকম কোনো বিরাট একটা ঘোষণা হয়নি। আর একটা যেটা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে যেটা দেখা গিয়েছিল মমতা সরকার আসার পরে এবং তারপর থেকে বিজেপি নেতাদের যে জনসমাবেশ ব্রিগেডে হতো, সেখানে আক্রমণের যে একটা ধার থাকতো, যে আক্রমণে প্রথম দেখা যেত সারদা নারদা কেলেঙ্কারি নিয়ে, পরবর্তীকালে স্কুল শিক্ষার কেলেঙ্কারি নিয়ে, ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ, এইরকম একটা ক্যাম্পেন হতো, পরবর্তীকালে কাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকানো হবে, এই ধরনের একটা স্লোগান বা যেটাকে বলে লোককে গরম করে দেওয়ার মতো বক্তৃতা আমরা শুনতাম। সেগুলো কোনোটাই যে ফলপ্রসূ হয়নি তা ইতিহাসই বলে দেবে। আজকের সভায় কিন্তু ওইখান থেকে খুব দৃশ্যত এবং স্পষ্টতই সরে এসে
ওই ইস্যুগুলোর বদলে নতুন যে ইস্যুগুলো দাঁড়িয়েছে, বড় হয়ে দেখা দিয়েছে, যেটা আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য স্তরের নেতাদের কাছে খুব পরিষ্কার করে দিতে চেয়েছেন যে এবারের ইস্যুটা হওয়া উচিত, যেটা বারবারে বলেছেন যে ঘুটপেশি অর্থাৎ বাইরে থেকে যে অনুপ্রবেশকারী, সেইটা একটা ইস্যু হতে পারে। কারণ এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে, সেইটাকে কাউন্টার করার জন্যে এই ইস্যুটাকে খাড়া করা দরকার। অর্থাৎ যেমন আজকে সভা শুরু, তখনও যদিও প্রধানমন্ত্রী এসে পৌঁছয়নি, আমরা দেখেছি বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি বক্তৃতার সময় স্বীকার করে নিয়েছেন কার্যত যে অনেক বৈধ ভোটার বাদ গেছেন, কিন্তু সেই বৈধ ভোটার বাদ যাওয়ার পেছনে কারণ হিসেবে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। কারণ তিনি এই অনুপ্রবেশকারী আটকানোর যে একটা প্রচেষ্টা, সেইটাকে বাধা দিয়ে অনেক বৈধ ভোটারকে বাদ দেওয়ার পথটাকে ত্বরান্বিত করেছেন। তো সেই একটা অ্যাঙ্গেল থেকেই প্রধানমন্ত্রীও তার বক্তব্য রেখেছেন যে অনুপ্রবেশকারী আটকানো হোক, বন্ধ করা হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার চায় না, তাই বাধা দিতে চাইছে। অর্থাৎ কার্যত এসআইআরটাকে একটা ইস্যু করে, যেটাকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন গড়ে তুলছেন, ওনারা তার কাউন্টার হিসেবে এটার জন্য দায়ী করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। আর একটা যে ললেসনেস বা নৈরাজ্য, সেটাকেও ইস্যু করেছেন। মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্টের একটা অপশাসন বা দুঃশাসনকে কাউন্টার করে ক্ষমতায় এলেন 2011 সালে, তখন যে স্লোগানটা খুব বেশি সামথিং দ্যাট ওয়েন্ট ডাউন ভেরি ওয়েল অ্যামাং দ্য মাসেস, সেটা ওয়াজ বদলা নয় বদল চাই। এবার সেই জায়গা থেকেও কিন্তু একেবারে বলা যেতে পারে 360 ডিগ্রি ঘুরে গিয়ে আজকে প্রধানমন্ত্রী নিজেই যে স্লোগানটা দিয়ে গেছেন, এবং তার আগে শুভেন্দু অধিকারী বলুন বা অন্যান্য বিজেপি নেতারা, তারাও বলেছেন যে বদল শুধু নয়, বদলাও চাই। এখন এইটা বাংলার ভোটাররা কতটা নেবে, কারণ এই বদল নয়, শুধু বদল নয় বদলাও চাই, এর মধ্যে একটা কোথাও না কোথাও একটা ভায়োলেন্স, একটা হিংসা এর কিন্তু প্রচ্ছন্ন ইঙ্গিত বা আভাস রয়েছে, যেটাকে এই ভিন্ডিকটিভনেস, এইটা কিন্তু দেখতে হবে। আমাদের সবারই চোখ থাকবে দেখার জন্যে যে বাংলার যে আপামর ভোটার জনসাধারণ তারা কিভাবে নেবে। মনে রাখতে হবে 34 বছরের অপশাসন ঘটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, বাম সরকারের অবসান ঘটিয়ে, তখন কিন্তু ওইটাই হাইলাইট হয়েছিল যে বদলা না, অর্থাৎ কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নয়, কোনো জোর করে কারোর ওপর প্রতিহিংসা নয়, বদলা নয় বদল চাই, আমরা পরিবর্তন চাই একটা সিস্টেমের, একটা যে ব্যবস্থা চলছে তার। সেইখান থেকে কিন্তু দৃশ্যত এবং স্পষ্টত সরে এসে তারা বললেন, যেটা প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, চুন চুনকে একটা শিক্ষা দেয়া হবে, বদলা নেওয়া হবে তৃণমূল নেতাদের। এইটা আজকের ব্রিগেডের সভা গরম করার জন্য নিশ্চয়ই কার্যকরী, কিন্তু পরবর্তী সময় ভোটারদের মধ্যে এটা একটা বৃহৎ অংশের মধ্যে কিভাবে যাবে এই বার্তাটা, এটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। অন্যদিকে দেখতে গেলে যেটা মনে করা হয়েছিল যে উনি এমন একটা কিছু ধারালো স্লোগান বা ধারালো দিয়ে যাবেন, যেটাকে কিন্তু যখন নির্বাচনী নির্ঘণ্ট হবে এবং অ্যাকচুয়ালি নির্বাচনী ক্যাম্পেইনটা শুরু হবে, প্রচারটা শুরু হবে, তখন অন্যান্যরা ব্যবহার করতে পারবেন। সেইটা কিন্তু ওই চুন চুনকে যে একটা বদলা নেওয়া তৃণমূলীদের, যারা কোনো না কোনোভাবে নৈরাজ্যের সৃষ্টি করেছেন, সেই ছাড়া আর সেই রকম কিছু ছিল না। মানে পরিবর্তন চাই, এটা তো চলছেই, কিন্তু এর আগে আমরা দেখেছি পরিবর্তন যখন এসছে তখন কিন্তু ওই বদল চাই এই মন্ত্রটাকে, মূল মন্ত্রটাকে হাতিয়ার করে, বদলাটাকে নয়। তো এই যে বদলা চাওয়ার অভিপ্রায়, এইটা কিভাবে মানুষ নেবে, ভোটাররা কিভাবে নেবে, এইটা নিয়ে কিন্তু কিছুটা হলেও সংশয়ের অবকাশ থেকে গেল। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায়, সবচেয়ে বড় ইস্যু কিন্তু পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে কেন্দ্র করে এই যে গ্যাসের হাহাকার, একেবারে উনুনে হাত পড়েছে, রান্নায় হাত পড়েছে, খাওয়ায় হাত পড়েছে, যেটা থেকে একেবারে অনেকেই আশা করছিল হয়তো কিছু একটা অ্যাসিওরেন্স, প্রতিশ্রুতি কিছু একটা আসবে প্রধানমন্ত্রীর থেকে, যদিও সেটা নিয়ে নানান ব্যঙ্গ বিদ্রূপ সমাজ মাধ্যমে বিশেষ করে নানান রকমের মিম তৈরি হয়েছে, স্লোগান তৈরি হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক, কারণটা অবশ্যই বোধগম্য, একেবারেই ওই বিষয়ে ঢোকেননি। অর্থাৎ মূল এই মুহূর্তের যে একেবারে বার্নিং সমস্যা, সেই দিকে উনি ঢোকেননি, অনেক কিছুর মধ্যেই ঢোকেননি। মূলত উনি ওনার বক্তব্যকে একেবারে কনফাইন রেখেছেন যে প্রেসিডেন্টের প্রতি সম্প্রতি যে আচরণ বা ব্যবহার তৃণমূলের, যেটাকে অন্যরকম হাইলাইট করতে চাইছেন, এবং ইডি সিবিআই তদন্তে এলে
যেভাবে বাধা দেওয়া হয় সেইটাকে হাইলাইট করেছেন। কিন্তু শুধু এইগুলোকে হাইলাইট করে নির্বাচনী বৈতরণী পার হওয়া, আবার বলছি এটা আমার ব্যক্তিগত স্তরে একটা সংশয় থাকে, কারণ এর আগের নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যখন একেবারে পিকে সিবিআই ইডিআই তদন্ত, সেই সময়ও তদানীন্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন, সিপির বাড়ি পৌঁছে গিয়েছিলেন, সিবিআই তদন্তের মধ্যে পৌঁছে গিয়েছিলেন। সেইগুলো নানানভাবে হাইলাইটেড হয়েছিল, কিন্তু ভোটের বাক্সে, ব্যালট বক্সে, ইভিএম মেশিনে, এখন তো আর ব্যালটে ভোট হয় না, খুব একটা কার্যকরী হয়নি। আবার সেইগুলোই কিন্তু ফিরে এলো। তাহলে কি কোথাও না কোথাও নতুন ইস্যু খুঁজে পাওয়ার একটা অভাব রয়েছে? বা এই যে সবাইকে জেলে পোড়ার হুমকি, সেই জেলে পোড়ার হুমকিটা কিন্তু যখন অধুনা বিজেপির যারা একেবারে সর্বোচ্চ স্তরে নেতৃত্ব দিচ্ছেন তারা তৃণমূলে, তাদের বিরুদ্ধেও বলা হতো যে ক্ষমতায় এলে মুকুল রায়কে জেলে পড়া হবে, শুভেন্দু অধিকারীকে জেলে পড়া হবে। এই যে জেলে পোড়ার একটা হুমকি প্রচ্ছন্ন, এটা কিন্তু গত 15-16 বছর ধরে বাংলার লোকজনরা দেখে এসেছে। কাজেই সেইটা থেকে একটু বোধহয় দৃষ্টিটা ঘোরাতে পারলে ভালো হতো। যেটা শুনতে আগ্রহী ছিল লোকজন, তা বিজেপির ভোটারই হোক বা কিছু ফ্লোটিং ভোটার থেকে যারা অনেক কিছু শুনতে চেয়েছিল, আশার কথা শুনতে চেয়েছিল, আশ্বাসের কথা শুনতে চেয়েছিল, সেই রকম কতটা ইন কংক্রিট টার্মস পেলেও আজকের এই সভা থেকে, সেটা নিয়েও একটা সংশয়ের অবকাশ থাকবে। আমি এত কিছু বলার সঙ্গে সঙ্গে এটা বারে বারে মনে করাবো যে যেটা আজকে ভিড় হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা, এটাও মনে রাখতে হবে যে এই ভিড়টা কিন্তু একটা জায়গার বা কলকাতা শহরের নয়, নানান জায়গা থেকে এসেছে। রাজনৈতিক বিরোধীরা বলছেন অন্য রাজ্য থেকেও এসেছে, সেটা তো পরীক্ষা প্রার্থনীয়, কিন্তু যে সংখ্যাটাই হোক সেই সংখ্যাটা দেখে কিন্তু একটা উজ্জীবিত হবে, তার একটা প্রভাব, ইট উইল ডেফিনেটলি পারকোলেট ডাউন দ্য লাইন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেগুলো শুনতে চেয়েছিল, কারণ এখন যত লোক ফিজিক্যালি প্রেজেন্ট থেকে এই ব্রিগেডের সভা দেখেছে, তার থেকে হয়তো একটা বিরাট সংখ্যক লোক ডিজিটাল মিডিয়ার পর্দায়, অডিও ভিজুয়ালের পর্দায় দেখেছে, কাল কাগজে দেখবে, তারা কিন্তু ওই বার্তাটা খুঁজতে চাইবে যে কী বার্তাটা গেল, কোন বার্তাটাকে, কোন মেসেজটাকে সামনে রেখে আগামী দিনে বিজেপি। কারণ মনে রাখতে হবে, কালকে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আর একটা পাল্টা সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে, সেখানেও কিন্তু ব্রিগেড ভরে যাবে, হয়তো বা একেবারে ইঞ্চি ইঞ্চিতে মাপলে দেখা যাবে সেই সংখ্যাটা বেশি। এমনকি সিপিএম, যাদের মনে হয় ক্ষমতা একেবারে ক্ষয়িষ্ণু হতে হতে তলানিতে ঠেকেছে, তারাও যদি আজকে একটা ব্রিগেড ডাকে এবং জেলা রাজ্যের সমস্ত জায়গা থেকে লোকজন আসে, সেই ব্রিগেডও ভরে যাবে। যে শুধুমাত্র এই ব্রিগেডে কত লোক এলো সেইটা নিয়ে নির্বাচনে যাওয়ার যে ভুলটা বিজেপি গত নির্বাচনগুলো করে এসেছে, এটা বিজেপির সমর্থকরাও নিশ্চয়ই আশা করবেন যে এবারে আর ওই একটা কমপ্লেসেন্সি বা ওভার কনফিডেন্স, সেইটা থেকে বেরিয়ে এসে যে সমস্যাগুলো আছে সেটাকে ডিজোন না করে এগিয়ে যাওয়ার, যেটা মনে করা হয়েছিল অনেক নতুন, বিশেষ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের দেখা যাবে, সেটা হয়নি। বরঞ্চ অনেক দিন বাদে যিনি প্রায় রাজনীতিকভাবে বিস্তৃতির অতলে চলে গেছেন, সেই দীনেশ ত্রিবেদীকে মঞ্চে দেখা গেছে। খুব অদ্ভুতভাবে বলতে গেলে অভিজিৎ গাঙ্গুলি, যাকে নিয়ে গত নির্বাচনের আগে একটা বিরাট শোরগোল ছিল, কারণ তখন তিনি সদ্য বিচারপতির পদ থেকে বেরিয়ে বিজেপি জয়েন করেছেন, ওনার তখন একটা প্রায় ঈশ্বরতুল্য ইমেজ, অনেকে তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবেও কল্পনা করছিলেন বা তুলে ধরছিলেন, তাকে কিন্তু সেইরকম একটা উল্লেখযোগ্যভাবে দেখা গেল না। এটা নিয়েও নানান রাজনৈতিক জল্পনা চলছে যে ওনার সঙ্গে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ইকুয়েশন অতটা ভালো নয়, আরও অনেক মুখ দেখা যায়নি। কাজেই যে নতুন মুখ, কিছু পরিচ্ছন্ন মুখ, কারণ যতই বলুক শুধুমাত্র মোদি বনাম মমতার লড়াই, যখন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন, রাজ্যে সরকার গঠনের ভোট হচ্ছে, তখন কিন্তু একটা মুখ জরুরি হয়ে পড়ে। সারা দেশে নরেন্দ্র মোদীর নামে ভোট হতে পারে, পশ্চিমবঙ্গে যে শুধু নরেন্দ্র মোদীর নামে ভোট করে যেটা যায় না, সেটা আগের নির্বাচনগুলো, একের পর এক নির্বাচন কিন্তু প্রমাণ করে দিয়েছে। এইগুলো থেকে শিক্ষা নিয়ে একটা মুখ বোধহয় আমাদের পাশের রাজ্য ত্রিপুরাতেও আমার মনে আছে, যখন সরকার বদল হচ্ছে তখন কিন্তু একেবারে শেষের দিকে প্রধানমন্ত্রী নিজেই বিপ্লব দেবের মুখটা ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন, ওই মুখটাকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রচার করা হয়েছিল। তো কোথাও না কোথাও একটা আশার জায়গা ছিল যে এইরকম একটা কিছু মুখ ভেসে আসবে, বা অন্তত একাধিক পরিচ্ছন্ন ভাবমূর্তির মুখ আসবে, যেগুলোর মধ্যে থেকে একটা পছন্দতাত্ত্বিক ব্যাপার, বা ভোটের পরে এই 5 জনের মধ্যে একজনকে হয়তো
ভাবা হবে এইরকম একটা কথা উঠবে, সেরকম কিন্তু কিছু দেখা যায়নি। কালকে পর্যন্ত একটা জোরদার গুঞ্জন বা ইঙ্গিত ছিল যে ভোটার লিস্ট, প্রথম দফার ভোটার লিস্ট প্রকাশ করা হবে, তারও কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোনো খবর নেই। যদিও বিভিন্ন নাম বিভিন্ন কেন্দ্র থেকে ভেসে বেড়াচ্ছে, বলে মনে করা হচ্ছে সেই নাম নাকি চূড়ান্ত হয়ে গেছে। তার মধ্যে যেমন খড়গপুর থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি অনেক দিন বাদে আবার রাজ্য বিজেপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তার নাম শোনা যাচ্ছে, যিনি এখনকার এক্সিস্টিং এমএলএ হিরণ চট্টোপাধ্যায়, তার বদলে এইরকম বেশ কিছু নাম নিয়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু এখনও তাতে অফিসিয়াল শিলমোহর পড়েনি। সেটার জন্য হয়তো নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু ব্রিগেডের আগেই প্রধানমন্ত্রী কিছু সরকারি স্তরে ঘোষণা করেছেন, উদ্বোধন করেছেন, যদিও তার মধ্যেও কিন্তু চমক নেই, সেগুলো অ্যানাউন্স প্রজেক্ট, তার অফিসিয়াল কিক অফ বা উদ্বোধন করেছেন ওখানে, এবং বলেছেন যে রাজ্যে একটা বিকাশের একটা অগ্রগতির ঝড় বা স্রোত নিয়ে আসবেন বিজেপি এখানে ক্ষমতায় এলে। আর একটা ইন্টারেস্টিং, যেটা বিজেপি কদিন ধরে রাজ্য বিজেপি স্তরে খুব প্রচার করছিল, যে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কী কী করবে, তার মধ্যে সরকারি চাকরি দেওয়া, শিক্ষকদের চাকরি দেওয়া, ভাতা, এই সব বিষয়গুলো এসেছিলো, যেগুলো হয়তো মঞ্চের ডান দিক বাঁ দিকে রাখাও ছিল। সেই দিকগুলোকেও কিন্তু খুব ইগনোর করে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণে কিন্তু সেইগুলো একেবারেই উঠে আসেনি। একটা ভবিষ্যৎ রূপরেখা যেটা সাধারণ ভোটার তারা দেখতে চায়, যে এলে কি হবে, সেটা সেই যে আশা, সেই পূরণ হয় কি হয় না সেটা পরের প্রশ্ন, কিন্তু নির্বাচনের আগে লোকে কিছুটা আশ্বাস, প্রতিশ্রুতি, এইগুলো দেখতে চায়, একটা স্বপ্ন দেখা, সেটা খুব একটা ছিল না। যদিও বড় বড় প্রজেক্টগুলো যেগুলো অলরেডি অ্যানাউন্স প্রজেক্ট, তার উদ্বোধনের দিকটা নিশ্চয়ই ছিল। তো এই সব কিছু মিলে বলতে গেলে যেটা দাঁড়াচ্ছে, আশা অনেকটাই ছিল, হাইপ সাংঘাতিক ক্রিয়েটেড হয়েছিল। ডেফিনেটলি একেবারে যেরকম মনে করা হচ্ছিল যে লোক নেই, লোক হচ্ছে না কোনো সভায়, সেই তুলনায় ব্রিগেডের যা লোক এসেছেন সেইটা দেখে উৎসাহিত, উজ্জীবিত হওয়ার ব্যাপার রয়েছে বিজেপির দিক থেকে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, এই যেগুলো বললাম, একটা না পাওয়ার দিকও থেকে গেছে, একটা প্রত্যাশা পূরণ না হওয়ার দিকও থেকে গেছে। এইগুলো কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আমি নিশ্চিত এরপরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য বড় মেজো সেজো নেতারা বিজেপির, তারা সকলেই আসবেন এবং তাদের বক্তব্য এগুলো উঠে আসবে। বলা যেতে পারে আজকে একটা ওই জাস্ট ওয়ার্ম আপ ম্যাচের মতো একটা ম্যাচ হলো। এর পরে দেখা যাবে নির্বাচনী, বা উনি হয়তো একটু বুঝে যাচাইও করে নিতে চাইলেন যে কোন ইস্যুটা লোকে নেবে, কোনটা নেবে না। এরপর নির্বাচনী ঘোষণা হয়ে যাওয়ার পরে, সরকারিভাবে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে যখন প্রচারে আসবেন, তখন আরও অনেক কিছু শোনা যাবে, জানা যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু লোকে একটা একেবারে নিজেদের হাঁড়িতে টান পড়া বলে, সেইটা হয়েছে, সেই দিকটার প্রতি একটু ইঙ্গিত আভাস থাকলে, কোনো আশ্বাসবাণী থাকলে, একটু অভয়বাণী থাকলে সাধারণ লোকের দিক থেকে অনেক একটা স্বস্তির নিঃশ্বাস পড়তে পারতো, বা সত্যিই একটা যুদ্ধের দিকে, বড় দিকে যাচ্ছে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের হয়তো দুশ্চিন্তার কারণ নেই। পরবর্তীকালে আফটারঅল তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, এবং যাকে প্রায় সমস্ত বিজেপি নেতারাই বিশ্বগুরু হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তার থেকে এই আশাগুলো বোধহয় খুব একটা দুরাশা, বড় আশা, অমূলক ছিল না। তো এইগুলো কিন্তু সব ম্যাটার করবে আগামী দিনে যখন প্রচার একেবারে জমজমাট হয়ে উঠবে তখনের জন্য। তো আজকের পরিপ্রেক্ষিতে যা যা মনে হয়েছে সেগুলো একেবারে ম্যাটার অফ ফ্যাক্টলি আপনাদের কাছে তুলে ধরা হলো। এরপরে যখন যখন নির্বাচনী জল গড়াবে, যেরম পরিস্থিতি তৈরি হবে, তার সঙ্গেও আমরা আপনাদের একেবারে সবচেয়ে আগে, সবার আগে পরিচিত করতে থাকবো, আপনাদের অবগত করতে থাকবো। ততক্ষণ চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরা, হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স বিজনেসের পর্দায়, যেটা জিও টিভি, ডেলি হান্ট, নিজস্ব ইউটিউব চ্যানেলই আছে, সব জায়গায় দেখা যাচ্ছে। আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, দেখতে থাকুন, আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ আমাদের দিতে থাকুন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।